আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ছবি, যেখানে অমিত শাহ আজ কর্মসূচি যা ছিল আপনারা জানেন যে বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তিনি আজ বক্তব্য রেখেছেন। ঠিক কি কি কর্মসূচি? ভোটের বঙ্গে অমিত শাহর আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের বঙ্গে ফের অমিত শাহ এবং 26-এর আগে বঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের বঙ্গ সফরে কলকাতায় অমিত শাহ, কি কি কর্মসূচি রয়েছে জানবো। প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। রাতে সল্টলেকে বিজেপি দপ্তরে বৈঠক, ভোটের আগে 2026-এর ভোটের আগে আজই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেই বৈঠকের কি রূপরেখা, সেই বৈঠকে কি কি বিষয় আলোচিত হবে? 30শে ডিসেম্বর মানিকতলায় অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। তার পাশাপাশি মঙ্গলবার আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক, বুধবার মণ্ডল সভাপতিদের সঙ্গে মিটিংও করবেন অমিত শাহ। 3 দিনের বঙ্গ সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন সল্টলেক বিজেপি দপ্তরে, যেখানে এই মুহূর্তে সাজো রং বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং চলছে জবানি। এবং তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ, তিনি আজ রাতে বৈঠক সারবেন এই সল্টলেক বিজেপি দপ্তরে। বিজেপির যারা রাজ্য স্তরের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে, এবং দফায় দফায় বৈঠক রয়েছে তারা আজ রাতেই 3 দফায় বৈঠক হবে বলেই বিজেপি সূত্রে খবর। এবং বিজেপি কোর কমিটির সঙ্গেও তিনি বৈঠক সারবেন আজকের রাতের এই বৈঠকে, এমনটাই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। অপরদিকে আগামীকাল সল্টলেকের একটি বেসরকারি হোটেল, বেসরকারি 5 হোটেল, সেখানে তার বৈঠক রয়েছে। সেখানেও দফায় দফায় তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। অপরদিকে আগামীকালই তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন বলেই বিজেপি সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং আগামীকাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তার সমন্বয় বৈঠক রয়েছে বিকেলে, এবং সেটিও একটি হোটেলেই হবে বলেই বিজেপি সূত্র মারফত এখনো জানা যাচ্ছে। 31 তারিখ অর্থাৎ বছরের শেষ দিন, সেদিনও অমিত শাহ রাজ্য সফরে থাকবেন। সেদিনও সল্টলেকের বেসরকারি 5 হোটেলে সেখানেই তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। প্রাথমিক অবস্থায় প্রথম দফায় তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। পরবর্তী সময় তিনি পৌঁছে যাবেন সায়েন্স সিটিতে, যেখানে তার আরো একটি দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচি রয়েছে। সেখানে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে দলের যারা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন অমিত শাহ। ইতিমধ্যে সল্টলেক বিজেপি দপ্তর সেখানে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা যেমন সম্পূর্ণ প্রস্তুত, ঠিক তেমনই বিজেপি কর্মী সমর্থক তারা প্ল্যাকার্ড, দলীয় পতাকা এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঁধে দেওয়া যে স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই, সেই স্লোগান সংবলিত যে পতাকা বা প্ল্যাকার্ড সেটি নিয়ে এই মুহূর্তে তারা হাজির হয়েছে। এবং বিজেপির সল্টলেক দপ্তর, রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে, প্রস্তুতি সারা রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তার সঙ্গে অবশ্যই বিজেপি সল্টলেক দপ্তরে এসে ইতিমধ্যেই উপস্থিত। সুস্মিতা, একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আজ রাতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে যে বৈঠক, সেখানে কারা কারা উপস্থিত থাকবেন এবং এই বৈঠকের আজ রাতের বৈঠকের আলোচ্য বিষয় কি হতে চলেছে? দেখো, আজকের যে রাতের বৈঠক হয়েছে সল্টলেক বিজেপি দপ্তরে, সেই বিজেপি দপ্তরের যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন কোর কমিটির যারা সদস্য রয়েছে, একেবারে বিজেপির রাজ্য স্তরের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব থেকে আরম্ভ করে যারা বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতা, শুভেন্দু অধিকারী, ভট্টাচার্যের মতো নেতৃত্ব, তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। এছাড়া জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক যারা রয়েছেন বিজেপির, তারা উপস্থিত থাকবেন। সুতরাং রাজ্য বিজেপির কোর কমিটি রয়েছে যেটি, সেই কমিটির জন্য একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। সুতরাং সার্বিকভাবে বলতে গেলে আজ বিজেপির রাজ্য স্তরের শীর্ষস্থানীয় যারা পদাধিকারী তাদের সঙ্গে বৈঠক সারবেন একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্যই দেখার যে এসআইআর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে যখন মতুয়াদের মধ্যে এবং নাগরিকত্ব ইস্যুতে যখন দোলাচল তৈরি হচ্ছে, সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা, কিন্তু আজকের যে বৈঠক কোর কমিটির সঙ্গে রয়েছে সেটি অবশ্যই রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে, রাজ্যের সংগঠন নিয়ে 26-এর নির্বাচনের লক্ষ্যে আজকের বৈঠক। সেই কোর কমিটির বৈঠকে কি কি বিষয় উঠে আসে এবং সুনীতি বানসাল থেকে আরম্ভ করে ভূপেন্দ্র যাদব, যারা বিজেপির বিগত কেন্দ্রীয় পর্যবেক্ষক রূপে এই রাজ্যের দায়িত্বে রয়েছেন, তাদের থেকে তিনি কোনো রিপোর্ট নেন কিনা, এবং তার পাশাপাশি যে অভিযোগগুলি বিজেপির তরফ থেকে বারংবার করা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগকে কোনটিতে তিনি জোর দিতে বলবেন। ইতিমধ্যে রাজ্য বিজেপির সল্টলেক দপ্তর সেখানে উপস্থিত হলেন রাহুল সিনহা। সুতরাং একে একে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা একে একে উপস্থিত হচ্ছেন, এবং তার সঙ্গে অবশ্যই দিল্লি থেকে যারা কেন্দ্রীয় বিজেপির যারা রাজ্যের পর্যবেক্ষক, কেন্দ্রীয় বিজেপির যারা রাজ্যের পর্যবেক্ষক, সুনীল বানসাল থেকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, বেঙ্গল পান্ডে, সতীশ ধাম, তারা প্রত্যেকে একে একে উপস্থিত হয়েছেন। এবং একদিকে যখন সল্টলেক বিজেপি দপ্তর সেখানে আজকে বৈঠক চলবে, ঠিক তেমন
পাঁচতারা হোটেল, সেখানে দফায় দফায় সাংগঠনিক বৈঠক সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রুমেলা। বেশ, রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। সার ক্লাসে আজ শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা, যে ছবি আপনারা দেখছেন। আগামীকাল দিনভর সাংগঠনিক বৈঠক বিজেপির নাম্বার 2-এ। আর এদিকে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, ভেঙে লুটে তছনছ করছে বলে তোপ মুখ্যমন্ত্রীর। নাম না করে বিজেপিকে আক্রমণ মমতা। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা, সব ধর্মকে ভালোবেসে। এমন কোন ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়। কারণ হচ্ছে এটা ওদের কালচার। সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে থাকবে কে থাকবে না, কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, দানব শক্তির বিনাশ করো, মানবিক প্রাণ ফিরিয়ে দাও, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। নিউ টাউনে দুর্গা অঙ্গনে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিটকোর তত্ত্বাবধানে প্রায় 18 একর জায়গার উপর গড়ে উঠবে দুর্গা অঙ্গন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সারা বছর 365 দিনই দর্শনার্থীরা আসতে পারবেন। প্রতিদিন 1 লক্ষ দর্শনার্থীর আসার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী বলেন এই দুর্গা অঙ্গনই হবে বাংলা সংস্কৃতির মিলনস্থল। একই সঙ্গে নতুন কর্মসংস্থানও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে ট্রাস্ট সবকিছু দেখাশোনা করবে। আগামী 2 বছরের মধ্যে দুর্গা অঙ্গন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নদিয়ার শান্তিপুরে তৈরি করা হবে রাম মন্দির, দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের। এই নিয়ে শান্তিপুরের নানা জায়গায় পড়েছে ব্যানার, পোস্টার। রাজনৈতিক তরজাও তুঙ্গে। শান্তিপুরের মাটিতে গড়ে উঠুক রামের মন্দির, এমনই ব্যানার পোস্টার পড়েছে শান্তিপুরের নানা জায়গায়। নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে তৈরি হবে রাম মন্দির। দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের। তাদের এও দাবি প্রায় 10 বিঘা জমির ওপর মন্দির হবে। এর জন্য খরচ হবে প্রায় 100 কোটি টাকা। 2026 থেকে শুরু হবে মন্দির তৈরির কাজ। টার্গেট 3 বছরের মধ্যে কাজ শেষ করা। এই রাম মন্দির তৈরির কথা জানিয়ে বিভিন্ন জায়গায় পড়েছে ব্যানার, পোস্টার। সেখানে লেখা হয়েছে কৃত্তিবাস ওঝার জন্ম শান্তিপুরে, বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। সেই মাটিতে রাম মন্দির তৈরি করবে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট। রাম মন্দির হচ্ছে চাঁপাতলা, যেটা আমার নিজস্ব জায়গা আছে, যেটা ট্রাস্টকে দান করা হয়েছে, ওইখানে হচ্ছে। জায়গা এখানে আছে প্রায় 10 বিঘার মতো। যেটা ছবিতে দেখা যাচ্ছে সেরকম ধরনের ওই রকমই হবে সেটা। 2026-এ শুরু হবে, 28-29-এ কমপ্লিট হয়ে যাবে। মন্দির হচ্ছে মহাকবি কৃত্তিবাসের বিগ্রহ হবে, রামের বিগ্রহ হবে। রামের নামে কেউ মন্দির করলে আপত্তিটা কোথায়? কিন্তু এটা নিজের সামর্থ্য করতেই পারলো। আর ট্রাস্টি যদি করে, বিশ্বাসযোগ্য ট্রাস্টি দরকার। কারণ জনগণের টাকা যেন 9-6 না হয় এবং সেটা যেন ওই কাজেই ব্যবহার হয়। একটা ভালো কিছু, যেহেতু উন্মাদনা আছে, সেইটা দিয়ে ব্যবহার করে তার অর্থ মিস ইউজ হলো, এটা কখনই কাম্য নয়। কারো ব্যক্তিগত জমিতে কেউ মন্দির করতেই পারে, তার সাথে হঠাৎ করে এমন কি বিষয় হলো যার জন্য ফ্লেক্স ছাপাতে হবে? শান্তিপুরে তো আমি জানি চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য অনেক স্থান আছে। সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট না করে কোনো একটি জমিতে হঠাৎ করে রাম মন্দির হচ্ছে, তা হোক না, তাতে ক্ষতি কি আছে? মন্দির হওয়া তো ভালো। শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।